প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। দুপুর 1টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধানরা প্রধান উপদেষ্টার হাতে তাদের প্রতিবেদন তুলে দেন। এসব প্রতিবেদনে দেশকে 4টি প্রদেশে ভাগ করা, নতুন 2টি বিভাগ করা সহ বেশ কিছু সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এদিকে উপজেলা পর্যায়ে বিচারিক আদালত স্থাপন এবং বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা সহ বেশ কিছু সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়। সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী প্রতিবেদনগুলো হস্তান্তর করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের রিপোর্ট জাতির জন্য স্মরণীয় এক পুস্তক। এই রিপোর্ট জনগণ, রাজনৈতিক দল, সিভিল সোসাইটির সংগঠনগুলোর কাছে দিয়ে দেওয়া হবে। আজকে আপনাদের প্রজ্ঞা, আপনাদের অভিজ্ঞতা, আপনাদের একাডেমিক জ্ঞান সবকিছু সংক্ষিপ্ত সার করে এখানে রিপোর্ট এসছে এবং আপনারা বহুজনের সঙ্গে কথা বলেছেন, সেগুলো একত্র হয়ে এখানে এসছে। এটা বাংলাদেশের ইতিহাসের একটা স্মরণীয় পুস্তক। পরে এ বিষয়ে কথা বলেন জনপ্রশাসন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধানগণ। মামলা আমাদের সবসময় দেখা যাচ্ছে যে এতে দীর্ঘসূত্রিতা আছে এবং অন্যান্য অসুবিধা আছে। সেই জন্য আমরা প্রপোজ করেছি যে এই বিকল্প বিরোধ নিষ্পত্তি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড কনসেপ্ট এবং প্র্যাকটিস হচ্ছে, এটাকে বাংলাদেশে কিভাবে কার্যকর করা যায় সেটা প্রপোজাল আমরা করেছি। আমরা 2টি নতুন বিভাগ গঠনের প্রস্তাব দিয়েছি। এই একটি বিভাগ হলো কুমিল্লা আর একটি ফরিদপুর বিভাগ। এটা আগেই হওয়া উচিত ছিল, বহু আগে, কিন্তু প্রাক্তন সরকার প্রধানের অনীহার কারণে এটা হয় নাই। এটা আমরা নতুন করে প্রস্তাব করেছি, এটা যাতে করা হয় এই 2টো বিভাগ। জনপ্রশাসন সংস্কার কমিশন দেশের প্রশাসনিক কাঠামোকে ঢেলে সাজানোর জন্য একটি গুরুত্বপূর্ণ সুপারিশ দিয়েছে, যা অনুযায়ী বাংলাদেশকে 4টি প্রদেশে ভাগ করার প্রস্তাব করা হয়েছে। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এনাদের রিপোর্টটা আজকে ওনারা মাননীয় চিফ অ্যাডভাইজারের কাছে জমা দিয়েছেন। এর ফলে আমাদের এই যে 6টা যে মেজর কমিশন, এদের আমরা রিপোর্টগুলো হাতে পেয়েছি। ঈশ্বর একটা বড় রিপোর্ট এবং এটার পুরোটা ইমপ্লিমেন্টেশন করতে হলে কিছু কিছু ক্ষেত্রে আপনার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টও লাগবে। এসব পদক্ষেপের মাধ্যমে দেশটির প্রশাসনিক ও নাগরিক সেবা আরও উন্নত করার পরিকল্পনা করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। জনগণের শাসন যতদিন প্রতিষ্ঠা করা না যায় ততদিন বিএনপির সংগ্রাম চলবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, কিছু মানুষ সংস্কারের কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। এমন ষড়যন্ত্র হলে দেশের সমস্যা আরও বাড়বে বলে মনে করেন তারেক রহমান। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা ও ঘর প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। এস এম আরিফের রিপোর্ট। 2016 সালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার যুবদল নেতা মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ির চাবি হস্তান্তর এবং 24-এর গণ আন্দোলনে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইনশাআল্লাহ সামনের দিনে আমরা জনগণের শাসনকে প্রতিষ্ঠিত করব। এ সময় তিনি জানান, কিছু মানুষ সংস্কারের কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। কিছু কিছু মানুষ সংস্কার 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 কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। পরিষ্কারভাবে আজ আমি এই হাজারো মানুষের সামনে একটি কথা তুলে ধরতে চাই। আজ আমাদেরকে দেখতে হবে সংস্কার সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা। যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। জনগণের শাসন যতদিন প্রতিষ্ঠা করা না যায় ততদিন বিএনপির সংগ্রাম চলবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্বৈরাচার মুক্ত আন্দোলনের শহীদদের আত্মার যদি যথাযোগ্য মর্যাদা দিতে হয় তাহলে আমাদেরকে বাংলাদেশের মানুষের
গণতন্ত্রের শাসনকে প্রতিষ্ঠিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত মাসুদের আত্মার সেই মর্যাদা আমরা প্রতিষ্ঠিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে, জনগণের শাসন যতদিন প্রতিষ্ঠিত না হতে পারে। অনুচর হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে কেউ যেন ব্যাঘাত ঘটাতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। অনুচরদের বিরুদ্ধে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে। SM আরিফ, মাই টিভি। সর্ষের ভেতর ভূত রেখে অন্তর্বর্তী সরকার কোনো কাজে সফল হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সবখান থেকে ফ্যাসিবাদের দোসরদের উৎখাত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। নির্বাচনমুখী সংস্কারের তাগিদ দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতি ও নির্বাচন করতে পারবে কিনা তা নিশ্চিত করতে হবে। মার্চে খসড়া ভোটার তালিকা প্রণয়নের পর নির্বাচন বিলম্বিত করতে কোনো কৌশল অবলম্বন করলে জনগণ সেটা মেনে নেবে না বলেও জানিয়েছেন বিএনপির নেতা। নির্বাচনমুখী সংস্কারের জন্য যে সমস্ত সংস্কার স্বল্প মেয়াদে বাস্তবায়ন করা দরকার সেটা চিহ্নিত করুন এবং সকল মহলের সাথে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করুন এবং সেটার আইনি সংস্কার করুন। আইনি সংস্কারের পর যদি প্রাতিষ্ঠানিক সংস্কারের দরকার হয় অবশ্যই করবেন, সেই জন্য কত সময় লাগবে আমরা জানি। সুতরাং বেশি সময় ক্ষেপণের জন্য আপনারা কোনো কৌশল অবলম্বন করলে জাতি সেটা মেনে নেবে না। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের রুচি এত নিচে নেমে গিয়েছিল যে ক্ষমতায় টিকে থাকতে জামাত সহ সকল শ্রেণী পেশার মানুষকে তারা হত্যা করেছে। আর বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ফ্যাসিস্টরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সবাই মিলে সেই চেষ্টা করতে হবে। জুলাই বিপ্লবের শহীদ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। জুলাই বিপ্লবে শহীদ স্মারক বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামাতে ইসলাম। অনুষ্ঠানে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় থাকতে দাম্ভিকতা দেখানোয় আওয়ামী লীগের করুণ পরিণতি হয়েছে। আজকে যে ক্যামেরাগুলো জাতির সামনে এই বক্তব্যকে তুলে ধরার জন্য এখানে অংশগ্রহণ করছেন, তারাও ফ্যাসিবাদের থাবা থেকে মুক্ত ছিলেন। ওই সময় তাদেরকেও জীবন দিতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে, রিমান্ডের নামে নির্যাতন ভোগ করতে হয়েছে। বিদেশে বসে যারা বাক এবং কলম যুদ্ধ চালিয়েছিলেন দেশের বুকে, তাদের আপনজনকে হেনস্থা হতে হয়েছে, জেলে পোড়া হয়েছে, এক্ষেত্রে নারীদেরকেও ক্ষমা করা হয়। এদের রুচি কত নিম্ন স্তরের ছিল এখান থেকে এটা উপলব্ধি করা যায়। অন্য বক্তারা বলেন, ফ্যাসিবাদী আচরণ যারা করবে তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। ইনশাআল্লাহ আগামী বিপ্লব হবে ইসলামের বিপ্লব, বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ ইনশাআল্লাহ। আপাতত ফ্যাসিবাদ যেন বাংলাদেশে কোনোভাবে প্রবেশ করতে না পারে, মাথা তুলে দাঁড়াতে না পারে। সকল রাজনৈতিক দলকে স্পষ্ট বার্তা দিতে চাই, যাদের কাঁধে ভর করে অথবা যাদের কথা আস্কারা পেয়ে আওয়ামী লীগ এবং তার দোসররা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে, তাদেরকে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা আবার গর্জর বা প্রয়োজনে রাজপথে আমরা রক্ত দেব, জীবন দেব। আবার আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন মুক্ত করে, আন্দোলন ত্বরান্বিত করে, সমান্তরাল মোকাবেলা করে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ দেশপ্রেমিক শক্তিকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রত্যাশা পূরণে অবিলম্বে গণহত্যার বিচার, স্বাধীন শিক্ষা কমিশন, ছাত্র সংসদ নির্বাচন সহ 9 দফা দাবি আহ্বান করেছে বাংলাদেশ ছাত্র শিবির। সংগঠনটির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলনে এই দাবি করেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি জানিয়েছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বিলম্বিত হওয়ার পেছনে অপশক্তির হাত রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আবারও লাশের রাজনীতি শুরু হয়েছে বলেও মনে করেন শিবির সভাপতি। জাহাঙ্গীরনগর সহ সকল ক্যাম্পাসে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যতীত কোন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ দৃশ্যমান হয়নি, কিন্তু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একটি ছাত্র সংগঠন শিক্ষার্থীদের দাবির বিপক্ষে দাঁড়িয়েছেন, পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টি এবং লাশের রাজনীতি শুরু করার হুমকি দিচ্ছেন। আমরা জাতির কাছে কষ্ট রাখতে চাই, কারা আবার এই লাশের রাজনীতি এবং শিক্ষাঙ্গনকে বিশৃঙ্খল করতে চায় তাদেরকে অবশ্যই জাতি চিহ্নিত করা উচিত। আমরা স্পষ্টভাবে দাবি করছি, অবিলম্বে সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করে শিক্ষার্থীদের অবাধ গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চর্চা বিকাশ ঘটানোর সুযোগ করে দিতে হবে। সাম্য ও মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ করার কাজ এখনো অসমাপ্ত রয়েছে মন্তব্য করে ফেব্রুয়ারির যে কোনো দিন নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রাজধানীর রূপায়ণ সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণার কথা জানিয়েছেন। নতুন রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কি প্রত্যাশা করে সে সম্পর্কে সারা দেশ থেকে অফলাইন ও অনলাইনে 1 লাখ জনমত সংগ্রহ করা হবে বলেও জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশের ফেসিবাদ বিরোধী জনতাকে সাথে নিয়ে আমরা একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছি। এই প্রক্রিয়াতে আবারও সাধারণ মানুষের কাছে আমরা ফিরে যেতে চাই। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত এবং ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনকে কেন্দ্র করে তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। ছাত্র জনতার পক্ষ থেকে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি ঘুরিয়ে দিতে ঘোষণা দেওয়া হয়। বুলডোজার মিছিলের ঘোষণা অনুযায়ী রাত 8টায় কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকে সেখানে জড়ো হতে থাকেন হাজারো ছাত্র জনতা। সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে রাত 8টার কিছু আগে 32 নম্বরের ওই বাড়িতে ঢুকে পড়ে শত শত ছাত্র জনতা, চালানো হয় ভাঙচুর। বিক্ষিপ্ত ছাত্র জনতা বলছেন, যারা ছাত্র হত্যার সাথে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখা হবে না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তার শাস্তির ব্যবস্থা করতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি সহ সাজাপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় পর্যবেক্ষণে আদালত বলেছেন, বিচারিক আদালতের তৎকালীন রায় ছিল বিদ্বেষমূলক ও পক্ষপাতমূলক। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা 1994 সালের 23 সেপ্টেম্বর ট্রেন যোগে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। পথে সভা করার কথা থাকলেও বিএনপি নেতা জাকারিয়া পিন্টু সহ তার নেতৃত্বে মামলার অন্যান্য আসামিরা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঈশ্বরদী স্টেশন এলাকায় ট্রেনে গুলি ও বোমা বর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা। মোনাজাত পরিচালনা করেন শুরাই নিজামের শীর্ষ মুরব্বী হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত তুরাক্তির মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করেন মুসল্লিরা। 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। প্রতিনিধি গোলাম আজাদকে সঙ্গে নিয়ে আবু সাইদ রিপোর্ট। তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বীদের তাৎপর্যপূর্ণ বয়ান ও মুসল্লিদের নফল নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, আজগারের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদী তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত দুপুর 12টায় শুরু হয়। এ ধাপেও আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। এই সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মুসল্লিদের আমিন আমিন ধ্বনি আর কান্নারোলে প্রকম্পিত হয়ে ওঠে তুরাগ নদীর তীর। মহান আল্লাহর দরবারে সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা দুহাত তুলে প্রার্থনা করেন দেশ ও জাতির শান্তি কামনায়। কারোর মধ্যে যেন কোনো ভেদাভেদ না থাকে, কারোর মধ্যে যেন কোনো মতামত না থাকে। আল্লাহ রাসূল যে তাবলিগ জামাত নিয়ে যে আয়াত বলেছেন যে বাল্লিগ, তোমরা তাবলিগ করো, সারা বিশ্বর মধ্যে আল্লাহ রাসূলের আয়াতগুলো পৌঁছে দাও। দেশ ও মানুষের কল্যাণে যাতে সুন্দরভাবে ইসলামের আদর্শ পালন করা হয় প্রার্থনা করলাম যে যত মুসলমান আছে অল পৃথিবী আল্লাহ সবাইকে হেদায়েত দেয়। আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা ময়দানের আশপাশে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়। মহানগর পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তার জন্য নেওয়া হয় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা। সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া ছিল, সবাই যেন ভালো থাকে। আল্লাহর কাছে ফরিয়াদ করলাম যেন সব মুসলিম মুসলমান এক হয়ে চলতে পারে,
যত মুমিন মুসলমান কবরবাসী হয়েছে তাদের জন্য দোয়া করছি। ইসলাম মানে শান্তি, সেই শান্তির পথে যেন এরকম কোনো অপ্রীতিকর ঘটনা আর কখনোই না ঘটে। নামাজ বন্দেগি আর জিকির আজগারের মধ্য দিয়ে জাতীয় বিশ্ব ইজতেমার 58তম প্রথম পর্বের দ্বিতীয় অংশের আখির মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। তবে এই আখির মোনাজাত অনুষ্ঠানে সকল ধর্মপ্রাণ মুসল্লিদের প্রার্থনা ছিল একটাই, দেশ ও জাতির উন্নয়ন এবং সমৃদ্ধি কামনা। গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর পাড় থেকে আবু সেতপু, মাই টিভি। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হামলার সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, গত 15 বছরে পুলিশের যে আচরণ ছিল তা পরিবর্তনে কাজ করছে সরকার। পুলিশ প্লাজায় নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। রাজধানী উত্তরায় পুলিশের হাতে 3 ছাত্র আটকের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় থানা ভবন ঘেরাওয়ের পর উত্তরা পশ্চিম থানায় হামলা চালায় শিক্ষার্থীরা। ঘটনাটি তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। দুপুরে নৌ পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে একথা জানান তিনি। উত্তরা যে ঘটনাটা ঘটছে আমরা দুইজনও আজকেও আলাপ করছি, এটা কেন হচ্ছে এবং এটা আমরা একটা ইনভেস্টিগেশন করে যারা এটার জন্য দায়ী তাদের ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিই। এরই মধ্যে দেশে অবস্থানরত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামিদের গ্রেফতার করা হলেও বিদেশে পালিয়ে থাকাদের গ্রেফতার করা যাচ্ছে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন যদি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যাদের ধরেন গ্রেফতারের পরোয়ানা জারি করছে আমরা কিন্তু তাদের ধরছি। তারা কিন্তু অনেকে মেইন জন, তারা তো আপনারা জানেন সে তো বাংলাদেশেই নাই, আমরা এখন তাদের কোথায় থেকে ধরে নিয়ে আসবো? এরকম তারা যারা নেই দেশে নাই তারা তো হয়তো ওয়ারেন্ট ইস্যু করে দিচ্ছে, তাদের তো আমরা ধরে আনতাছি যারা দেশে আছে, বাট যারা দেশে নাই তাদের তো আমাদের পুলিশ গিয়ে ধরে আনতে পারে না। এটা ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি, যেহেতু পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটা ট্রিটি আছে, ওইভাবে তাদের আনা যায় কিনা। তবে বিদেশে অবস্থানরত আসামিদের গ্রেফতারের বিষয়ে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির অনুরোধ করা হয়েছে বলে জানান পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। আমরা কিছু আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের কিছু আসামির ব্যাপারে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ জানিয়েছি। তারা এটা প্রসেস করছেন এবং আমার বিশ্বাস অচিরেই আমরা রেড নোটিশগুলো ইস্যু হবে। রেড নোটিশগুলো ইস্যু হলে তখন ওই হোস্ট কান্ট্রি পুলিশের একটা নৈতিক দায়ভাগ আসবে তাদেরকে অ্যারেস্ট করার। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এবার মাই টিভি বিশেষ। জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত পুলিশ বাহিনী ঘুরে দাঁড়াতে পারেনি এখনো। অভিযোগ, দুর্নীতি ও রাজনৈতিক বলয়ে বেপরোয়া হয়ে উঠেছিল এই সংস্থাটি, যার ফলে জন আস্থা থেকে অনেকটাই ছিটকে পড়ে বাহিনীটি। এমন বাস্তবতায় জনবান্ধব পুলিশ এখন সময়ের দাবি। বিশেষজ্ঞদের মতে পুলিশকে সঠিক কর্মপরিকল্পনার মধ্য দিয়ে পরিচালনা করতে পারলে অনেকাংশেই অপরাধমূলক এসব কর্মকাণ্ড কমিয়ে আনা সম্ভব। নুসরাত শারমিনের বিশেষ রিপোর্ট। 5 আগস্টের গণঅভ্যুত্থানে বিতর্কিত ভূমিকা এবং ফ্যাসিবাদী সরকার পতনের পর অনেকটাই ভেঙে পড়ে দেশের আইনশৃঙ্খলা বাহিনী। দেশে বেড়ে যায় চুরি, ছিনতাই, খুন ও ডাকাতির মতো নানাবিধ অপরাধ কর্মকাণ্ড। ফলে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নতুন বছরকে কেন্দ্র করে বিভিন্ন পরিকল্পনা হাতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু গত 1 মাসে দেশে চুরি, ছিনতাই, খুনের মতো অপরাধগুলোকে লক্ষ্য করলে দেখা যায় মৌলভীবাজারে 5 জন খুন, ঢাকার এলিফ্যান্ট রোডে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করা হয় এক ব্যবসায়ীকে। তাছাড়াও পল্লবীতে খুনের শিকার হন আরও একজন। এইসব ঘটনায় একের পর এক সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হলেও কমছে না এসব অপরাধমূলক কর্মকাণ্ড। গোয়েন্দা তথ্য বলছে দেশের এমন অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিচ্ছে শীর্ষ সন্ত্রাসীরা। নানা বিষয়কে কেন্দ্র করে সংঘটিত হচ্ছে এসব অপরাধ। পুলিশের পরিসংখ্যান বলছে 2024 সালের 1 জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশে 3228 জন খুন হয়েছেন, আর গড়ে 355 জন হত্যার শিকার হন। শুধু আগস্ট মাসেই খুন হয়েছেন 628 জন। পুলিশ বলছে জনমনে আস্থা ফেরাতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে শতভাগ নিষ্ঠার সাথে কাজ করছেন তারা। ইতিমধ্যে বিভিন্ন থানাগুলোতে যে পেট্রোল কার্যক্রম ছিল সেগুলো আরো জোরদার করা হয়েছে। স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে
চেকপোস্ট বসানো হচ্ছে। এর বাইরে যারা বহির্গত অপরাধীরা রয়েছে, বিশেষ করে ছিনতাইকারী, চাঁদাবাজ, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। আমাদের যে প্রিভেন্টিভ যে কার্যক্রমগুলো রয়েছে পুলিশের, সেগুলো সবগুলো জোরদার করা হয়েছে। যদিও আপাতত দৃষ্টিতে মামলার সংখ্যাটা বাড়তি মনে হচ্ছে, কিন্তু এটা আমি বলবো অপরাধ নিয়ন্ত্রণের জন্য এই জিনিসটা ভালো। এদিকে অপরাধ বিশেষজ্ঞের মতে জনবান্ধব পুলিশই পারে অপরাধমূলক এসব কর্মকাণ্ড কমিয়ে আনতে। একই সাথে রাজনৈতিক বলয় থেকে সংস্থাটিকে আলাদা রাখারও দাবি জানান তিনি। পুলিশ কিভাবে নিরাপদে তাদেরকে রেখে, তাদের আইনগত কিংবা নিরাপত্তার প্রশ্নে সুরক্ষিত রেখে অন্যের বা নাগরিকের জন্য নিরাপত্তা সংক্রান্ত চাহিদাগুলো তারা কিভাবে পূরণ করতে পারে, এই পরিকল্পনা নিয়ে কিন্তু সরকারকে কাজ করতে হবে। তো এই কাজটি করতে গেলে পুলিশের নীতি নির্ধারণী পর্যায়ের সাথে একেবারে মাঠ পর্যায়ের যারা আছেন সকলের মধ্যে একটা বন্ডিং থাকা প্রয়োজন। সেই বন্ডিংটা কিন্তু আসলে যথাযথ না। পুলিশকে অতীতে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। এখন এই রাজনৈতিক প্রক্রিয়া থেকে পুলিশকে সরিয়ে এনে একেবারে পেশাদারিত্বমূলক বৈশিষ্ট্য বা প্রক্রিয়ায় তার কার্যক্রম পরিচালনার ক্ষেত্র তৈরি করা কঠিন কোনো কিছু না, প্রয়োজন শুধু সদিচ্ছা। জুলাই আগস্টে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে পুলিশের জনবিমুখ কর্মকাণ্ডে 5ই আগস্টের পর জনতার রোষানলে ভেঙে পড়ে গোটা পুলিশ বাহিনী, যার ফলে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে দেখা দেয় অপরাধীদের দৌরাত্ম্য। বাড়তে থাকে একের পর এক অপরাধ প্রবণতা। বিশেষজ্ঞরা বলছেন এসব অপরাধীদের দৌরাত্ম্য কমাতে সঠিক কর্মপরিকল্পনার মধ্য দিয়ে জনবান্ধব পুলিশ গড়ে তোলার কোনো বিকল্প নেই। সেই সাথে পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখারও কথা তুলে ধরেন তারা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। আসন্ন রোজায় এবং গ্রীষ্মকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চেষ্টা করছে সরকার। বিদ্যুৎ ভবনে আয়োজিত পবিত্র রমজান মাসে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফয়জুল কবির। চাহিদার তুলনায় গ্রীষ্মকালীন সময়ে 7 থেকে 1400 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হতে পারে উল্লেখ করে প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে অর্থ মন্ত্রণালয়ের কাছে আর্থিক সহায়তা চাওয়া হয়েছে বলে জানান তিনি। চাহিদা এবং সরবরাহের মধ্যে এমন একটা ভারসাম্য রাখবো যাতে ওই টেকনিক্যাল কারণ ছাড়া যাতে কোনো লোডশেডিং না হয়, সেই জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি। বিনা নোটিশে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে ডাকা উত্তরাঞ্চলের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট প্রত্যাহার করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এর আগে সকাল 8টা থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখে সংগঠনটির মালিক ও শ্রমিকেরা। এতে করে জ্বালানি তেল না পাওয়ার কারণে যানবাহন চলাচল ব্যাহত হয়, বিশেষ করে মোটরসাইকেল চালকরা পড়েন বিপাকে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকদের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধের আহ্বান জানানো হয়। মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে বাংলাদেশের সহ বিভিন্ন দেশের প্রায় 58 জনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। তবে আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা বিস্তারিত জানায়নি অভিবাসন থেকে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশটির ইমিগ্রেশন বিভাগ সেলাঙ্গরের পুচুং সিটি সেন্টারে একটি ফুড কোর্ট প্রাঙ্গণে একটি সমন্বিত অভিযান চালিয়ে বিদেশি নাগরিকদের গ্রেফতার করেছে। আটককৃতরা এই ফুড কোর্টটি মিয়ানমার ও বাংলাদেশের বিদেশিরা পরিচালনা করে। তারা মেয়াদ উত্তীর্ণ টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাস, PLKS এবং UNHCR শরণার্থী কার্ড অবৈধভাবে ব্যবহার করেছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের সকলকে ধারা 4-এর অধীনে অপরাধ করার সন্দেহে গ্রেফতার করা হয়েছে। ইমিগ্রেশন আইন ও ইমিগ্রেশন রেগুলেশন 1963 ধারা 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আটককৃতদের।